অসামান্যা বলতে যা বোঝায় সমস্ত বিষয়ে দ্রৌপদী ছিলেন তাই। প্রাচীন ভারতের সাহিত্যে আর কোনো নারীকে তার মতো এত জীবন্তভাবে আঁকা হয়নি। তার ব্যক্তিত্বকে ছোঁয়া যায় না। গদগদ প্রেম সম্ভাষণে তিনি যেমন পটু, তেমনই তিনি অসহিষ্ণু, তেজস্বিনী, আবার অত্যন্ত চাঁচাছোলা, কথাতেও পটু। কথার খোঁচায় নিষ্ক্রিয় পুরুষকে উন্মত্ত করে তুলতে পারেন। তাঁর বাগ্মিতার পরিচয় ভারতের আদিকাব্যের অনেক জায়গায় পাওয়া যায়। যজ্ঞাগ্নি থেকে যার জন্ম, সেই দ্রৌপদী চিরদিনই ক্ষাত্রতেজের প্রতিমূর্তি। তার প্রজ্ঞা বুদ্ধি অসামান্য। ভক্তিমতী দ্রৌপদী কখনো নিজের কর্তব্যের অবহেলা করেননি। ঘটনাচক্রে 5 জন পুরুষকে পতিত্বে বরণ করেও তিনি আদর্শ প্রতিব্রতা নারী। দূতসভা, একদিকে সর্বস্ব হেরে যাওয়া পঞ্চপাণ্ডব, আর একদিকে জেতার উল্লাসে পাণ্ডবদের বিধ্বস্ত হৃত চেহারা দেখে কুৎসিত আনন্দে ফেটে পড়া দুর্যোধন, কর্ণ, শকুনি প্রভৃতি কাপুরুষের দল। জীব লক লক করে অপেক্ষা করছে সভায় টানতে টানতে নিয়ে আসা দ্রৌপদীকে কিভাবে আস্তে আস্তে চেটে খাবে। কেমন করে সবার মাঝখানে দ্রৌপদীকে উলঙ্গ করে তার যৌবনাবতী শরীরটাকে চোখ দিয়ে কথা দিয়ে আগে ধর্ষণ করবে। আর ওই কয়েকটা কাপুরুষকে ঘিরে আরো অসংখ্য কাপুরুষ। সব সময় থাকে এরা, মিনমিন করতে থাকে। বাধা দেওয়ার ক্ষমতা নেই। অর্থদাতা প্রভুর শত অন্যায়ও মাথা নত করে মেনে নেওয়া ভীরুর দল। আর তাদের মধ্যে কারা আছেন? ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য প্রমুখ। একমাত্র বিদুর আর বিকর্ণ এই 2 পুরুষ বলে যাচ্ছেন। কিন্তু হায়নার বিকট আট্টরব্যে চাপা পড়ে যাচ্ছে সেসব কথা। এত সবের মধ্যে একটি মাত্র সুতির কাপড় পরে রক্তাক্ত পাঞ্চালী প্রশ্ন করে যাচ্ছেন সভাকে। যে আগেই হেরে বসে আছে সে আর কাউকে পণ রাখে কি করে? ঘুরে ঘুরে প্রশ্ন করেই যাচ্ছেন, জ্বলন্ত চোখে, তীব্র স্বরে। তার একটি মাত্র কাপড়েও তখন টান পড়েছেন। হা হা করে হাসছে ধর্ষণকামীর দল। কর্ণ বলছে, বিবস্ত্র করে দাও ওই দাসীকে, ও আমাদের ভোগ্য। 5টা পুরুষের সঙ্গে যে শোয় সে তো প্রথম থেকেই বেশ্যা। কিন্তু দ্রৌপদী এক প্রশ্ন করে যাচ্ছেন, বলুন পিতামহ, বলুন মহারাজ ধৃতরাষ্ট্র, বলুন হে অস্ত্রগুরু, হে সভাস্থ সকল পুরুষ, যিনি নিজেকে পণ রেখে হেরে গেছেন তিনি কি করে আর একজনকে পণ রাখেন? এইবার কাপড়টি খুলে এসেছে। এইবার দেখা যাবে ওই আশ্চর্য শরীর। স্বয়ম্বর সভায় স্বর্ণ বস্ত্র আর অলঙ্কারেও যে শরীরের আগুন রূপ চাপা পড়েনি, যার অমোঘ আকর্ষণে সবকটা পুরুষের মন কামনায় জর্জরিত হয়ে উঠেছিল, সেই শরীরটি নগ্ন হবে। দেখা যাবে দ্রৌপদীর সর্বতুল আপাত কঠিন 2 দেবদুর্লভ স্তন, কলা গাছের মতো মসৃণ 2 উরু, চলার সময় দুলে ওঠা আবৃত যে 2টি দেখলে বুকের রক্ত চলকে ওঠে সেই জঘন আর রহস্যময় লালসা জাগানো যোনি দেশ। কারো দুঃশাসন, এত দেরি কেন? নগ্ন করো দাসীটাকে, দেখি আমরা। আর তর্স হয় না যে? কিন্তু এ কি? দুঃশাসন যত টানছে তত কাপড় বেরিয়ে আসছে, একের পর এক স্তূপাকার হয়ে পড়ে যাচ্ছে পাশে। ক্লান্ত হয়ে গেল ক্লিবটা, হতচকিত হয়ে উঠল সভা। সত্যি কি কৃষ্ণ কোনো অলৌকিক উপায়ে সখী কৃষ্ণাকে ভয়ানক অপমানের হাত থেকে বাঁচিয়েছিলেন? সহস্র যোজন দূরে থেকেও দ্রৌপদীর কাপড় ধরে টানছে লোকটা।
দ্রৌপদী ঘুরছেন, কাপড় খুলছে একটু একটু করে। সর্বসমক্ষে বিবস্ত্র হওয়ার লজ্জায়, ভয়ে, আতঙ্কে অবশ অজ্ঞান হয়ে যাওয়ার কথা যেখানে, সেখানে দ্রৌপদী তখনও প্রশ্নবাণ ছুড়ে চলেছেন। তাঁর তেজে, ওজস্বিতায়, শিক্ষায়, নির্ভীকতায়, দার্ঢ্যে, আগুনে, মনে এতটুকু প্রভাব পড়ছে না। দুঃশাসন হতবাক হয়ে যাচ্ছে। ভয় ঢুকেছে ওর মনে, ভয় ঢুকেছে সভার সমস্ত কাপুরুষের মনে। যেন এই মেয়েটিকে আর ছুঁলে হাত পুড়ে যাবে। একে তো উলঙ্গ করে দিলেও কিছু হবে না। মেয়ে যদি সর্বলজ্জা ত্যাগ করে, আর্তনাদ না করে, পায়ে পড়ে কাকুতি মিনতি না করে, সেই মেয়েকে কাপুরুষেরা ভয় পায়। দুঃশাসন, দুর্যোধন, কর্ণ, শকুনি দেখল একটি প্রায় নগ্ন মেয়ে, কিন্তু অগ্নিশিখা তাকে ঘিরে লক লক করছে। সেই অর্ধ উলঙ্গ খোলা চুলের মেয়েকে দেখে কাম জাগছে না, জাগছে বিপুল ভয়, ধ্বংস হওয়ার ভয়। দুঃশাসন বসে পড়েছে, বাকিরা স্তব্ধ, নির্বাক। মৃত্যুর শীতলতা তখন সবার রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। ঠিক যেমন মণিপুরে উলঙ্গ মায়েদের দেখে সেনাবাহিনীর মনে ভয় জন্মেছিল, ঠিক যেমন নগ্ন কালী মূর্তি দেখে ভক্তির থেকে বেশি ভয় জাগে মনে। মেয়েদের এই জন্যই আবৃত করে রাখতে চায় কাপুরুষ সমাজ। মেয়েরা যেদিন বুঝবে তার শক্তি কত, লজ্জা তার ভূষণ নয়, পুরুষের ভালো লাগার জন্য তৈরি করা বৃথা আবর্জনা, সেদিন কমলাসনা, কমলা লক্ষ্মী, উগ্রচণ্ডা, তাণ্ডবী কালী হবে। সেদিন অসুর নিধন হবে আপনা আপনি।